মা বলে বলছি না, অপূর্ব সুন্দরী ছিলেন। গায়ের রং ছিল দুধে আলতার মতো, নাম গৌরী। মা পুজো করতেন ঠিকই, কিন্তু গোঁড়ামি ছিল না একদমই। মানে আমার বাবার সঙ্গে আমার মায়ের কোনোদিনই ওই একটা ব্যক্তিত্বের লড়াই ছিল, কিন্তু মা সেদিক থেকে অনেক টর্চার্ড হয়েছেন, একমাত্র একা হাতে। বাবার দিক থেকে কোনো হেল্প পাইনি। মার যে ব্যক্তিত্বটা ছিল সেটা ব্যক্তিত্বের কাছে আমরা খুব পৌঁছতে পারতাম না। মা বাস নিজের প্রিন্সিপালের জায়গাটা খুব ঠিক থাকতেন, এটা আমার খুব ভালো লাগতো। মাকে কাঁদতে দেখেছি, মানে বাপের বাড়ির সঙ্গে কোনো যোগাযোগ করতে দেওয়া হয়নি। বেশি কথা বললে মুখেরও বলে দিতেন, বড় বেশি কথা বলছেন। আমি মায়ের থেকে একটা সময় পর থেকে বিচ্ছিন্ন হয়ে যেতাম, মানে আমি আলাদা থাকতাম। তো মার জন্য যদি একটু কিছু করতে পারতাম, বেশি কিছু আমার দিক থেকে, মা তুমি তো ফিরে আসবে না, তোমার ওখানে গিয়ে আমি তোমার সঙ্গে কথা বলবো। মা ছিলেন অত্যন্ত ব্যক্তিত্বপূর্ণ এক মহিলা, এক সময় ভীষণ শিক্ষিতা, মানে সেই সময় যথেষ্ট শিক্ষিতা। বেথুন কলেজে পড়তেন, ফার্স্ট ডিভিশনে ম্যাট্রিক পাস করেছিলেন, সঙ্গীতে বিশারদ ছিলেন। নিজের মা বলে বলছি না, অপূর্ব সুন্দরী ছিলেন, আমার মতো কুৎসিত ছিলেন না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ওনার গায়ের রং ছিল দুধে আলতার মতো, নাম গৌরী। আর আমার রং তো বুঝতেই পারছেন, বাবার রং পেয়েছি। সুতরাং মার মতো আমি কোনো দিকেই হইনি। হ্যাঁ, মার নিশ্চয়ই অনেকগুলো ভালো দিক ছিল, তো যে ভালো দিকগুলো তার চেষ্টা করেছে, মার মতো হতে পারেনি। মার অনেকগুলো গুণ ভীষণ ভালো ছিল, যেগুলো তখনকার দিনে মহিলাদের মধ্যে, মা মোটেই সংস্কারাচ্ছন্ন মহিলা ছিলেন না, যেটা সাধারণত হয়ে থাকেন সেই সময়কার মহিলাদের, বয়স্কা মহিলারা। মা পুজো করতেন ঠিকই, কিন্তু গোঁড়ামি ছিল না একদমই, ধর্মের গোঁড়ামি একদমই ছিল না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে একটা মন ছিল, যে মনটা আমাকে ভীষণ আকৃষ্ট করেছিল। কারণ একটা বয়সে পরে আমি রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়ি, খুব সিরিয়াস রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়ি, কিন্তু মার দিক থেকে সমর্থন পেয়েছিলাম, এটা সবচেয়ে বড় কথা। এমনকি বাড়িঘর ছেড়ে দিয়েছিলাম, ছেড়ে একটা এতে থাকতাম, ঘরে থাকতাম, মাছ মাংস খেতাম না, দুধ খেতাম না, যেগুলো ভালো লাগতো খেতাম না, স্যাক্রিফাইস করতাম। মা সেটা খুব ফিল করতেন এবং লোককে বলতেন যে আমার ছেলে এরকম। তো সেইটা আমার খুব ভালো লেগেছে। মানে এটা তো কেউ সাধারণত মেনে নেয় না, কিন্তু মা সেটা মেনে নিয়েছিলেন। এবং ওই সংস্কারের ব্যাপারে ভয়ঙ্কর ছিলেন, মানে কোনো রিজিড কোনো ব্যাপারই ছিল না। এইটা আমার ভীষণ, মানে খুব প্রোগ্রেসিভ মহিলা মনে হয়েছে সেই সময়। ক্যামেরার সামনে বলা মানে কেউ বলবে উচিত নয়, কিন্তু আমার পারিবারিক প্রচুর অশান্তি ছিল। মানে আমার বাবার সঙ্গে আমার মায়ের কোনোদিনই ওই একটা ব্যক্তিত্বের লড়াই ছিল, কিন্তু মা সেদিক থেকে অনেক টর্চার্ড হয়েছেন। কিন্তু এই মুখ বুঝে আমাদের 4 ভাই 1 বোনকে বুকে আগলে মানুষ করেছে। আমরা প্রত্যেকেই হয়তো ভয়ঙ্কর সফল না হলেও কেউ অসফল হয়নি। দাদা ছিলেন ইঞ্জিনিয়ার, আমি একটা কোম্পানিতে চাকরি করেছি, দীর্ঘদিন সিনেমা করেছি। হ্যাঁ, ভালো কথা, সিনেমার ব্যাপারটা মার খুব একটা পছন্দ ছিল না। তো যাই হোক, তো খুব একটা আমাকে এনকারেজ করেননি, কিন্তু দেখতে যেতেন। ছবি হলে মাকে নিয়ে, প্রেস টেস্ট হলে মাঝে মাঝে তপন সিনহা নিয়ে বারবার মাকে নিয়ে আসতেন। কি জানেন, মায়ের ব্যাপারটা এমনই, খুব অমানুষ না হলে মা ব্যাপারটা আসলেই না ভীষণ ইমোশনাল ব্যাপার এসে যায়, অনেক স্মৃতি এসে যায়, অনেক কিরকম একটা বুক ভার হয়ে যায়। আমারও আছে। সবচেয়ে প্রথমে বলি, এইখানে কপালে আমার একটা দাগ আছে, এটা সব জায়গায় এই মার্কটা দেওয়া হয়, মানে টাসপোর্ট সব জায়গায় স্কার মার্ক অন মাই ফোরহেড। এটা মায়ের, এটা দেখলে মায়ের কথা মনে পড়ে। মা মেরেছিল, মা একটা আমার উঁচু জায়গা থেকে ফেলে দিয়েছিল, মেরে ফেটে গিয়েছিল, সেই জায়গা এখনও আছে। আর সেটা দেখলে মায়ের কথা মনে পড়ে সবচেয়ে বেশি। কিন্তু আমি দুঃখ হয় না, মা একটু মারের হাত ছিল, কারণ আমি দুষ্টু ছিলাম, যা হয় ছেলেমেয়েরা পড়াশোনা ঠিকমতো দুষ্টুমি করতাম, আমি করতাম। তো ফলে মার হাত ছিল, প্রচুর মার খেয়েছি মার কাছে। মানে সিগারেট খেতে গিয়ে ধরা পড়েছি মার কাছে, প্রচুর মার খেয়েছি। লুকিয়ে সিনেমা দেখতে গিয়ে ধরা পড়েছি মার কাছে, মার খেয়েছি।
ওই যে আমাদের আগলে রেখে মানুষ করেছেন আমাদের। আমরা সবাই কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, আমি সাধারণ হয়তো গ্র্যাজুয়েট, আমার ছোটো ভাইও গ্র্যাজুয়েট, তার পরের ভাইও গ্র্যাজুয়েশন, সবাই আমরা করেছি এবং প্রত্যেকের জায়গায় কাজ করেছি, বিভিন্ন জায়গায় সফলভাবেই কাজ করেছি। তো এই যে মায়ের এই যে আমাদেরকে মানুষ করার জায়গাটা, একমাত্র একা হাতে, বাবার দিক থেকে কোনো হেল্প পাইনি। মানে হাসলে শুনলে হাসবেন, আমার বাবা মানে আমাদের সম্বন্ধে কোনো রকম ছিল না। উনি ভীষণ শৌখিন লোক ছিলেন, শিকার করে বেড়াতেন, অনেকগুলো রাইফেল ছিল, অনেক বিদেশ থেকে হুইল আসতো মাছ ধরার, সেই সমস্ত শিল্প করতেন। আমাদের দিকে একদমই দেখতেন না, এমনকি আমরা কোন ক্লাসে পড়ি তাও হয়তো জানতেন না। মাফ করবেন, আমি বাবার সম্বন্ধে কোনো খারাপ বলতেও করছি না, উনি এরকমই ছিলেন, মনটা বড় ছিল, সবার জন্য করতেন কিন্তু ওইটাই ছিল। তো সেই জন্য মাকে একা হাতে মাকে করতে হয়েছে। মতানৈক্য হয় যেরকম হয়, কিন্তু সেইভাবে মার উপর রাগ করতে পারিনি। রাগ মানে দোষ তো আমারই, মার তো কোনো দোষ নেই। আমাকে সেভাবে কোনো দিন মা কিছু বলেননি। আমার নিজের ব্যক্তিগত জীবন অনেকবার টালমাটাল হয়েছে, কিন্তু মা সেখানে কষ্ট পেয়েছেন। কিন্তু মার ব্যাপারে মা বাম করে খারাপ ব্যবহার করেননি যে আমি মার ওপর কোনোদিন সেরকম ব্যবহার করি, আমি কোনোদিন মনে করতে পারছি না মাকে। আর ছোটোবেলায় হয়তো মারলে রেগেছি, করেছি এগুলো, কিন্তু কোনো বড় সিদ্ধান্তে আমি বিরোধিতা করেছি এরকম মনে পড়ে না। কারণ মা ভীষণ লজিক্যাল মহিলা ছিলেন, ভীষণ সুন্দর, মানে তার বিচার বুদ্ধি ছিল। মার যে ব্যক্তিত্বটা ছিল, সেটা ব্যক্তিত্বের কাছে আমরা কোনো পৌঁছতে পারতাম না। শুধু আমরা কেন, মানে আমরা জয়েন্ট পরিবারে মানুষ হয়েছি, সেখানে আমাদের কাকা কাকিমা, যারা ছোট ছোট অন্যরা সবাই ছিল, বাড়ির সদস্যরা, তারা সবাই মায়ের থেকে বড়রাও মাকে কিন্তু একটা অন্যরকম সম্মান করতো। এমন একটা মার ব্যক্তিত্ব ছিল। মা হাসতেন না তা বলছি না, হাসতেন, সবই করতেন, সবই হতো, গল্প করতেন, সবই হতো, কিন্তু মার একটা অদ্ভুত ব্যক্তিত্ব ছিল। এবং মার ওই একটা সততার জন্য মা বাস নিজের প্রিন্সিপালের জায়গাটা খুব ঠিক থাকতেন। এটা আমার খুব ভালো লাগতো। এটা এখনও আমাকে মনের মধ্যে সেই এটা দেখ যে মা সেটাই আমাকে দিয়ে গেছে, চেষ্টা করি। মা অত্যন্ত ব্যক্তিত্বময়ী একটা সুন্দর মহিলা। সেই মহিলা যখন চোখের জল ফেলতো, সেটা যে আমাদের কাছে কত বড় কষ্টের ছিল সে আমরা বলতে পারবো না। মা মোটেই পছন্দ, তুই এত জায়গায় জড়িয়ে পড়ছিস, তুই কোনটাই ঠিক মতো করছিস না। আমাকে মা বলতো, তুই জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান, সবই করছিস, ক্রিকেট খেলছিস। আমি ফার্স্ট ডিভিশন ক্রিকেট খেললাম, 7 বছর খেলেছি, চাকরির অফিসে গিয়ে ইউনিয়ন করেছি, তারপরে রাজনীতির সঙ্গে সরাসরি জড়িয়ে পড়েছি, জেল খেলেছি, আবার এগে সিনেমাও নামলাম, থিয়েটার করলাম, সব। তুই বলে তুই জ্যাক অফ অল ট্রেডস, সেই জন্য তোর কিচ্ছু হলো না, এরকম মা বলতো। তো তাহলেও মাকে যখন বলতাম যে চলো না, আমার ছবিটা রিলিজ করেছে, ওই বাঞ্ছারামের বাগানের কথা বলছিলাম, শিশুর মঞ্চে একটা শো হলো, স্পেশাল শো, সেখানে জ্যোতি বসু থেকে সত্যজিৎ থেকে সবাই এসেছিলেন। তো আমি মাকে নিয়ে গেলাম, তপনদাও বললেন, তো অরুন্ধতিও জোর করে বললেন গাড়ি পাঠিয়ে নিয়ে এসো। মা যে খুব একটা উচ্ছ্বসিত হতেন মোটেই নয়, হ্যাঁ ভালো করেছিস, ঠিক আছে, এই পর্যন্ত, তার বেশি উচ্ছ্বসিত কখনোই হতে দেখিনি। বা আমার ছেলে অমুক করে তমুক করে বলে অনেকে আছে, তো সেগুলো মার মধ্যে কোনোদিন দেখিনি। মানে বহুবার মাকে লুকিয়ে অনেক কাজ করতে হয়েছে। আমি ব্যক্তিগত জীবনে এমন টালমাটাল গেছে, মাকে বলতে পারিনি, লজ্জায় বলতে পারিনি, মাথা তুলতে পারিনি, এমনও বলেছি হয়েছে। যেমন এক সময় আমি নেশাগ্রস্ত হয়ে গেছিলাম। তো নেশাগ্রস্ত হলে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে যেরকম হয় আর কি একটা সময়, তো আমি বাড়িতে ঢুকতে পারতাম না, তখন মার সঙ্গে থাকতাম। আমি বাইরে পায়চারি করতাম, রাত 12টা 1টা দেখতাম ঘরের আলো জ্বলছে, ঢুকতে পারছি না, মা আছে, মা জেগে বসে আছে, কী করে ঢুকবো? লাইট নিপতো, জানলা দিয়ে কাজের লোকটাকে ডাকতাম, দেখে দরজাটা খোল, লুকিয়ে এসবগুলো করতে হয়েছে। আমার দাদা একমাত্র পড়াশোনায় খুব ভালো ছিল, আমরা সব মিডিওকার। আমি শুনেছি খুব ইন্টেলিজেন্ট ছিলাম,
কিন্তু পড়াশোনায় ফাঁকিবাজ এবং বিভিন্ন রকম জড়িয়ে পড়তাম ছোটোবেলা থেকেই। তো সেই জন্য মার কাছে মার টারগুলো বেশি খেয়েছি আমি। বকুনি, পড়াশোনা নেই বকুনি, মার এসবগুলো বেশি খেয়েছি। কাঁদতেই তো দেখলাম সারা জীবন। ওই রকম মানুষ, ওরকম একটা ব্যক্তিত্বের মানুষ কাঁদতে দেখলে বড় কষ্ট হয়। কি জানেন, যে অনেক খুব নাম করা ভিলেন হঠাৎ যদি কোনো অত্যাচারিত হয়, কেঁদে ফেলে, তখন তার জন্য কষ্ট হয়। মা তো তাও ছিলেন না। মা অত্যন্ত ব্যক্তিত্বময়ী একটা সুন্দর মহিলা। সেই মহিলা যখন চোখের জল ফেলতো, সেটা যে আমাদের কাছে কত বড় কষ্টের ছিল সে আমরা বলতে পারবো না। ইনফ্যাক্ট আমার দাদার মানসিক হয়ে গেছিলো। তো যাই হোক, সেটা আমরা উতরে গিয়েছিলাম এবং মাকে নিয়ে আমরা বাড়ি থেকে বেরিয়েও যাই, গিয়ে আমরা আলাদাভাবে থাকি। তো সেই সময়টা বড় কষ্টের সময় গেছে। মাকে কাঁদতে দেখেছি, মানে বাপের বাড়ির সঙ্গে কোনো যোগাযোগ করতে দেওয়া হয়নি। আমরা মাকে নিয়ে চলে গেছিলাম বোধহয় 20 বছর পরে মা বাড়িতে ধানবাদে। আমরা দাদু ছিলেন খুব প্রতাপশালী ডাক্তার ধানবাদে, ঝরিয়ার ডক্টর নরেন ঘোষ। সেখানে গেছি 20 বছর পরে, মা বাবাকে দেখতে পেয়েছি 20 বছর পর। এই সমস্ত কষ্টের মধ্যে দিয়ে গেছে মহিলার, কিন্তু কখনো তার জায়গা থেকে সরে আসেননি। শেষ দিন অবধি মরণশয্যা থেকেও বলে গেছেন, তোরা ভালো থাকিস, চোখের জল পড়ছে দেখছি নার্সিংহোমে, ভালো থাকিস তোরা নিজেদের মধ্যে। আমাদের সেই জন্য আমাদের ভাই বোনদের মধ্যে কোনোদিন আজ পর্যন্ত কোনো ঝগড়া হয়নি, আজ পর্যন্ত না। কোনো মনোমালিন্য হয়েছে, কত মতের তার পার্থক্য হয়েছে, কিন্তু কোনোদিন আমরা ঝগড়া করিনি। এখন এটা গর্বের সঙ্গে বলতে পারি। মা দারুণ রাঁধতেন, সব মাই রাঁধে ভালো, মানে আমার মা না, সব মাই রাঁধে ভালো, আমি দেখেছি। আমরা অ্যাকচুয়ালি চট্টগ্রামের লোক, তো মা যদিও বরিশালের। তো মার রান্না ওই পাতুরি গোছের এইসব রান্নাগুলো, আলু পাতুরি, ডিম পাতুরি, মাছের ডিম পাতুরি, এইসবগুলো মা ভীষণ ভালো রাখতেন। ওই মিষ্টি, ওই রসগোল্লার পায়েস, রসমালাই, এগুলো মা ভীষণ ভালো রাখতেন। মানে আমার ভগ্নিপতি যখন এলো প্রথম, একটু বম্বে থাকে, বম্বেতেই মানুষ ওরা, আমার ছোটো বোন ওখানেই থাকে। তো ওরা যখন আসতো, এই রসগোল্লার পায়েস খুব ভালোবাসত। রসগোল্লার পায়েসটা ওর দৌলতে আমরাও খেতে পেতাম। তো মা এগুলো খুব ভালো রাখতেন, মা সবই ভালো রাখতেন খুব। মাছের ঝোলও ভীষণ, দই মাছটা ভীষণ ভালো রাখতেন, রুই মাছের দই মাছ, যেটা ইনহেরিট করেছে আমার স্ত্রী, কিছুটা পেয়েছে এখন, খুবই ভালো রাধে সে ইজ এ ভেরি গুড কুক। কিন্তু দই মাছটা খুব ভালো রাখতেন মনে আছে। আর আলু পাতুরি আর ডিম পাতুরি, মাছের ডিমের পাতুরি একটা করতেন, অসাধারণ। শুটকি মাছ, আমরা খুব শুটকি মাছ খাই, শুটকি মাছের প্রিপারেশন মা খুব ভালো করতেন। লইট্টা মাছের ঝুড়ি, এগুলো আমরা পেয়েছি মার কাছ থেকে। ওই আমার অভিনয়ে যোগ দেওয়াটা ও খুব শিওর ছিলেন না যে আমি কি পারবো না। আমার মনে হয় সেখান থেকে একটা, যে তুই আবার অভিনয়ে গেলি, তুই এটা কোনো কিছু হলো না বলে তুই কি ভাবছিস যে, মানে তুই এত দিকে চড়িয়ে করলি কেন, এইটা আর কি। অভিনয় ভালোবাসতো, প্রচুর ছবি দেখেছে। আমার মনে আছে এখনও, তখন আমি খুব ছোট, তখন ওই মা পথের পাঁচালী দেখে গেলো, তখন এখনও মনে আছে সিনটা। মাকে বললাম যে তুমি কি দেখে রে ছবিটা, তোমরা আমাকে বলে তুই দেখলে বুঝতে পারবি না। আমি তো মানে অবাক হয়ে গেলাম যে এতদিন ধরে গাছের পাতা ধরে নাচতো, গান গাইতো, এটা কী ছবি দেখলাম, এটা অসাধারণ ছবি। এই বোধটা তখনকার দিনের, পথের পাঁচালীর মতো ছবি 1955-এ, এই বোধটা তো সবার ছিল না। একটা ভালো ছবি দেখার মতো চোখটাও ছিল না, ওনার তো সেটা ছিল। এবং ভালো ছবি, মন্দ ছবি খুব বিচার করতেন, ভালো দেখতেন, ভালো ছবি দেখতেন। ছবি মাঝে মাঝে হলে খুব পরের দিকে দেখা হয়নি, কিন্তু দেখতেন, অভিনয় ভালোবাসতেন। কিন্তু আমার ওই ব্যাপারটা কোনো অনিশ্চিত ছিলেন আর কি, যে আমি অভিনয় আদৌ পারবো কি না, আবার কেন গেলাম এতগুলো ছেড়ে, এইসব আর কি। আমি ভালো অভিনয় করতাম কিনা জানি না, তবে আমি তো চেষ্টা করে গেছি, যেটুকু পেরেছি আমার সাধ্য মতো করেছি। তো মা ওই খুব বললাম তো, উচ্ছ্বাস করে দিয়েছিল না। হ্যাঁ ঠিক আছে, ভালোই করেছি এই পর্যন্ত, এর বেশি না। খুব ভালো করেছি, দারুণ করেছে। ওর মা কোনোদিনই, মার ওই নেচারটাই ছিল না, ভীষণ রেস্ট্রিক্টেড, অল্প কথা বলতেন। বেশি কথা বললে মুখেরও বলে দিতেন বড় বেশি কথা বলছেন, আমরা খুব লজ্জা পড়ে যেতাম, এরকম ছিলেন বোধহয় মহিলা। তো যাই হোক,
আমার মা ওয়াজ গ্রেট। এখনও মায়ের ছবিটার দিকে তাকিয়ে থাকি আমি অনেক সময়, তাকিয়ে থাকতে থাকতে মনে হয় মা বোধহয় এই বোধহয় আমার সঙ্গে কথা বলবেন, এই বোধহয় কথা বলবেন, এরকম একটা অদ্ভুত ফিলিংস হয়। যেরকম হয় আর কি, ছোটোবেলায় একটু সহজে প্রেমে টেমে পড়ে যেতাম এরকম আর কি হতো, সেটাও মা পুটা পছন্দ করতেন না। যেটা হয় মানে একটা ওই বয়সটা একটা কাফ লাভ থাকে না, তো ওইরকম ধরনের বা মেয়েরা পড়তো আমার, হোয়াট এভার ইট মেবি, সেগুলো মার মোটেই পছন্দ করতেন না, মা করতেন না। আমি মায়ের থেকে একটা সময় পর থেকে বিচ্ছিন্ন হয়ে যেতাম, মানে আমি আলাদা থাকতাম, তো মায়ের সঙ্গে যোগাযোগটা কম হতো, বলে হতো তো নিশ্চয়ই, সপ্তাহে 1 দিন 2 দিন তো হতোই, কিন্তু ওইভাবে কাছাকাছি থাকতে পারিনি। সেই সময় একটা টালমাটাল অবস্থা, 60-এর দশক 70 দশক, ভাবতেই পারছেন, মানে ভয়ঙ্কর অবস্থা। তখন নকশাল চলছে, বামপন্থী আন্দোলনের বিরাট জায়গায় যাচ্ছে, আমরা সব বামপন্থী দলের বিভিন্ন রকমের সঙ্গে কাজ করতে আরম্ভ করলাম, বাড়ি ছেড়ে দিলাম, অফিসে ইউনিয়ন করতে আরম্ভ করলাম, অফিসে আমার প্রমোশনেও ছেড়ে দিলাম, আমি বম্বে আমায় ট্রান্সফার করে ম্যানেজার করে নিয়ে যাচ্ছিলাম, আমি গেলাম না, এই সমস্ত করলাম। কিন্তু মা কোনোদিনই এই ব্যাপারটা বলেনি যে না কেন তুই করছিস এরকম, তুই নাহলে কি নিজের ক্যারিয়ারের কথা ভাবছিস না। তা এইটা কিন্তু আমার ভীষণ আমাকে ইন্সপিরেশন দিয়েছে। যেমন ধরুন, আমি যদি যখন বাড়ির বাইরে থাকতাম তখন ওই মাছ টাছ খেতাম না, মাছ যেগুলো আমার প্রিয় জিনিস, আমি খুব মেছো বলে মাছ ভালোবাসি বলে আমার স্টুডিও মহলে ভীষণ চালু আছে, তো আমি মাছ খেতাম না, লোকে খায় না আমি খাবো না, এরকম একটা তখন ফিলিংস হতো। কিন্তু যেদিনকে সপ্তাহে 1 দিন হয়তো বাড়িতে পেলাম, সেদিনকে মা চেষ্টা করতো মা ভালো মাছটা দিয়ে দুধটা দিয়ে আমাকে খাওয়াতে, এবং একটুও বলতেন না যে তুই কেন কষ্ট করছিস, বরং মাঝে মাঝে খোঁজ দিতেন, তো কিরে খবর কি তোদের ওখানে, তুই তো একটু মাঝে মাঝে বলতো যে খাওয়া দাওয়া ঠিক মতো করিস, অমুক করিস, এই সব খাওয়া দাওয়া ঠিক না করলে কেন কী করা হবে, তুই লড়বি কী করে। কিন্তু এই যে জায়গাটা, এটা একটা অদ্ভুত লাগতো আমার মায়ের। তো মার তো এই পজিটিভ দিকটা ছিল, মা কখনো বিরক্ত বোধ করেননি, বরং অনেকে আত্মীয় স্বজনরা ব্যঙ্গ করলে, হ্যাঁ ও তো এরকম করতে আসে এরকম করতে আসে, মা বলতো কেন কী হয়েছে, একজন তো করছে, কত মানুষ তো করেছে, ও তো করছে, করুক ওর মতো করে। তো এই জায়গাগুলো একটা ভীষণ ইন্সপিরেশন ছিল। মাকে আমরা ভাইরা মিলে মাকে গঙ্গাসাগরে পাঠিয়ে দিলাম, মাকে বোনের কাছে বম্বেতে পাঠিয়ে দিলাম, এরকম ঘুরিয়েছি, যেটুকু পেরেছি ঘুরিয়েছি। মা আমার বোনের যখন বিয়ে হয়ে গেল, তখন মা কী করবে বসে, তখন সবে সদ্য টিভি এসছে, মাকে আমি একটা টিভি কিনে দিলাম, তুমি বসে টিভি তো দেখবে। তো এইরকম গঙ্গাসাগরে কোথাও গেল, গঙ্গাসাগরে মাকে সেই মানে প্রচুর খরচা করে পাঠিয়েছিলাম কুন্ডু স্পেশালে, এইগুলো করেছি যেটুকু পেরেছি। বম্বেতে মা যাওয়া প্লেনে আসা, এই সমস্ত মাকে যেটুকু পেরেছি করেছি আর কি, বিদেশ নিয়ে যেতে পারিনি। মায়ের এত কাছে যেতেই পারতাম না আর কি, মানে মায়ের এমন একটা অদ্ভুত, বললাম না অদ্ভুত একটা ব্যক্তিত্ব ছিল, ব্যক্তিত্বের কাছে আমরা কেউ খুব একটা সামনে যেতে পারতাম না ওইভাবে। মা ওই সিস্টেমেটিক, ওষুধ খাওয়ালে তো ওষুধ খাবেই সে, ও খুব প্র্যাকটিক্যাল মানুষ, সুতরাং ওর জন্য কিছু না যে অভিমান করে ওষুধ খেলো না, ওরকম নেই ছিল, ওষুধ খাবেন উনি নিজে যেটুকু। সুতরাং মার দিকে দেখতে ওইসব কোনো প্রবলেম ছিল না, মাকে খুব একটা প্যাম্পারিং করতে হবে ওরকম কিছু ছিল না, মা নিজের মনে নর্মালি থাকতেন। আসলে মার ওই পার্কিনসন ডিজিজ ধরে নিল আর কি, ফলে কি হলো আস্তে আস্তে ওই পার্কিনসন ডিজিজ যেটা হয় আর কি, বোধহীন চলে যায়, মানে চিনতে পারছে না, নড়াচড়া একটু স্থবির হয়ে গেল, যেটা আমাদের কবি নজরুলের ছিল, হিন্দি সিনেমার শ্রীরাম লাগুর আছে। তো এই ডেভেলপ করাতে কী হলো, আস্তে আস্তে উনি কিরকম শয্যাশায়ী হয়ে পড়লেন। সে আমরা ফিজিওথেরাপিস্ট এনে অনেক চেষ্টা করলাম,
তো বহু করা খুব খরচা করে মানে চেষ্টা হয়েছে, সমস্ত দিকেই চেষ্টা হয়েছে, কোনো ত্রুটি রাখা হয়নি। কিন্তু আলটিমেটলি উনি ওই বিস্তার থেকেই উঠতে পারলেন না আর কি। অনেক চেষ্টা করে ওঠা দিয়ে দাঁড় করেন, হাঁটাবার টাটাবার কিছুই হলো না। আলটিমেটলি ওইভাবেই আস্তে আস্তে শেষ হয়ে গেলেন আর কি। তখন বয়স কত ছিল? বয়স এই আমি যখন এরকম 75, 76 এরকম, 78 হতে পারে খুব বেশি হলে, তাও হবে না বোধহয়। মা কাউকে ছেড়ে কথা বলতেন না, যার ত্রুটিগুলো বলতেন। সে কেউ রাগ করুক না করুক, যদি মনে করে যে ঠিক আমাকে দেখছে না আমার বউ, তাহলে বলবে তুমি ওই জিনিসটা দেখছো না কেন, দেখো তুমি ওটা পাচ্ছ না কেন, আর বলবে মা। আর কিন্তু ভালোবাসতো, ভালোবাসা থেকেই এটা বলতো, সে সব বউকেই এটা করতো। তো সেইটুকু মানে এরাও বোঝে যে মাকে যথেষ্ট ভয় করতো সব। যেমন আমার ছোটোবেলা, এখন আমার ছেলে বলে যে আমি খেতে বসতে ভয় লাগে, সব খেতে হবে, ওই এটা খাবো না ওটা খাবো বললাম না, দাঁড়িয়ে থেকে দাও, ওকে তরকারি দাও, শাক দাও, খেতে হবে। আমি কাঁদছি তবু বলছে খাওয়া, খেতে হবে, ওই খেতে জোর করে খাওয়া, মাছ খাবো না, খেতে হবে মাছ। মানে এই 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 ভয়ঙ্কর ছিলেন আর কি। তো ছেলে এখনও বলে যে আমার ভয় লাগে, আমি কেঁদে ফেলতাম। ভীষণ স্ট্রিক্ট ছিলেন, মানে মুখের ওপর বলতেন। ওই যে বললাম না, আমার মানে পরিচিত খুব আত্মীয়কে বলে দিলেন যে বেশি কথা বলছিল, সে বয়স্ক লোক, আপনি একটু কম কথা বলুন, অনেক কম বলেছে কথা বলুন। এইগুলো হয়তো হয়তো সেই সময় বলাটা উচিত হয়নি, কিন্তু উনি এরকম বলে ফেলতেন। আমি মায়ের থেকে একটা সময় পর থেকে বিচ্ছিন্ন হয়ে যেতাম, মানে আমি আলাদা থাকতাম, তো মায়ের সঙ্গে যোগাযোগটা কম হতো, বলে হতো তো নিশ্চয়ই, সপ্তাহে 1 দিন 2 দিন তো হতোই, কিন্তু ওইভাবে কাছাকাছি থাকতে পারিনি। কারণ রাজনীতিতে মা অত বুঝতো না তো, কিন্তু অন্যায় ন্যায়টা বুঝতে পারতো, যে ছেলে ন্যায়ের জন্য লড়ছে, এটা হয়তো বুঝতে পারতো, ভুল হোক ঠিক হোক লড়ছে, তো সেটা না। কিন্তু অভিনয়টা তো ভালো মন্দটা কিছুটা বোঝা যায় চোখের সামনে, আমার মনে হয় সেটা হয়েছে, কিন্তু মা সেটা খুব প্রকাশ করেননি। কিন্তু আমি শিওর মা মনে মনে, আমি যখন সবুজ দ্বীপের রাজা করে ফিরি, তখন নিশ্চয়ই আমি প্রথম দিকের ছবি, একবারে সেকেন্ড ছবি ওটা, এবং সুপারহিট ছবি, এবং আমার মনে হয় প্রথম ছবি হিসেবে যথেষ্ট ভালো অভিনয় করেছি আমি। মানে হয়তো শুনলে হাস্যকর মনে হবে, কিন্তু আমার মনে হয়েছে আমি ঠিকঠাকই করেছি তো অভিনয়। সুতরাং সেখানে প্রাউড হতেই পারেন মা, যে আমার প্রথম নেমেই আমার সেকেন্ড ছবি ইনফ্যাক্ট, তো সেইটা মা নিশ্চয়ই গর্বিত হয়েছিলেন। কিন্তু আমার মনে হয় হয়তো মুখে হয়তো বলেননি, ছবিটা দেখেছিলেন বার দুয়েক। এটাই বড় আফসোস হয়ে গেছে, আমি কিচ্ছু করতে পারিনি মার জন্য সেভাবে মা কিচ্ছু করতে পারিনি। অন্য ভাইরা যা করেছে আমি তাও করতে পারিনি, কারণ আমি এত বিচ্ছিন্ন ছিলাম, আর রাজনীতির সঙ্গে জড়িয়ে গিয়ে আমি এত কি বলবো, একটা সময় খুব আমার আর্থিক দিকটা তো ভীষণভাবেই সাফার, আমি তো ওই দিকটা দেখিনি, দেখতামই না, ইচ্ছে করেই দেখতাম না। প্রমোশন নিয়ে নিই, আমার যা টাকা পেতাম, অফিস চাকরি করতাম, সে টাকাটা আমি পার্টি ফান্ডে দিয়ে দিতাম, পার্টি থেকে আমাকে একটা হাত খরচা দিতে হবে, সেটা দিয়ে সংসার চালাতাম, বাস ভাড়া টাস ভাড়া, সিগারেট খরচা ইত্যাদি ইত্যাদি। সুতরাং ওই দিকটা আমি করতে পারিনি মাকে, সেই দিকটা আমি, এইটা একটা আফসোস থেকে গেছে, ভীষণ মানে বেদনাদায়ক জায়গা, আমার মনের মধ্যে মাঝে মাঝে খচখচ করে। অন্য বাইরে যা করেছে আমি তো পারিনি। মাকে মনে হয় অনেক যখন কষ্ট হয়, কোনো একটা প্রবলেম সলভ করতে পারছি না, তখন মনে হয় মার সঙ্গে শেয়ার করতে পারলে ভালো হতো। মাকে বলতে ইচ্ছে করে, যেটা এমনকি আমার হয়তো স্ত্রীকেও বলতে ইচ্ছে করে না, মাকে মনে হয় বলি, মার কাছে মার সঙ্গে শেয়ার করি। এইটা মনে হয় কি বলবো, খুবই ইমোশনাল ব্যাপার এটা। সবারই, আমার মনে হয় সবারই হয়, যাদের মা চলে গেছেন তো বটেই। সেই মায়ের সঙ্গে যদি আমি আরো একটু সময় দিতে পারতাম,
মার জন্য যদি একটু কিছু করতে পারতাম, বেশি কিছু কিছু আমার দিক থেকে, মায়ের সঙ্গে সময় কাটাতাম, মায়ের সঙ্গে এই সুখ দুঃখ শেয়ার করতাম, সেটা তো পারলাম না, হলো না। এটা সব কিছু তো আর হয় না পৃথিবীতে। মা, তুমি তো ফিরে আসবে না, তোমার ওখানে গিয়ে আমি তোমার সঙ্গে কথা বলবো, দুঃখ সুখ সব শেয়ার করবো, এই পর্যন্ত।